একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকতো। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকতো। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কি সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্না বান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে। অনিতা, ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি? অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা। যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে, তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি? কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাবার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। আহ, নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তা ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনো যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ, এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতো নেই ভাই, গ্রামের লোকজন তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতো লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে, তাই মেয়েটা যেতে চাই তো সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমনা? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে, এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। মেয়েটার গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই, তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনলো।
অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই? 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না। ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন। পুরো 8,000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? হ্যাঁ প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারলো যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেবো। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেল বেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায়, আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার উপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তখনই তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর। আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না, আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা। আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি। আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছো। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না,